হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বাণিজ্যবাদ সম্পর্কে, অর্থাৎ বাণিজ্যবাদ বলতে কি বোঝো এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 7th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 12 থেকে কিন্তু এই বাণিজ্যবাদ টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এবং এই কোর্স ফির বিনিময়ে তোমরা যে আমাদের সঙ্গে যুক্ত হবে, তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো মূলত এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছিলাম আলোচনা করব বাণিজ্যবাদ সম্পর্কে। সেক্ষেত্রে প্রথমে এই বাণিজ্যবাদের যে সংজ্ঞা বা এটার যে কনসেপ্টের কথা যদি বলি, যেটা সিম্পল ধারণা একটা কি রয়েছে, দেখো এটা মূলত হলো এক ধরনের বা এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে কি হচ্ছে রপ্তানি সর্বোচ্চ এবং আমদানি সর্বনিম্ন করার আর কি চেষ্টা করা হয়। অর্থাৎ এই বাণিজ্যবাদ হলো এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেটার মাধ্যমে কি হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মধ্যে দিয়ে কি হচ্ছে রপ্তানিটাকে বেশি পরিমাণে করা হচ্ছে এবং আমদানিটাকে কম পরিমাণে কিন্তু করা হচ্ছে। ঠিক আছে? এর উদ্দেশ্য কি ছিল? এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের ভান্ডারের সোনা ও রূপার মজুদ বৃদ্ধি করা। অর্থাৎ এই বাণিজ্যবাদের মূল উদ্দেশ্যই এটাই ছিল যে দেশের ভান্ডারের সোনা ও রূপার কিন্তু যে আর কি একটা মজুদটা বৃদ্ধি করা, সোনা রূপার যে বৃদ্ধির কথা এক্ষেত্রে বলা হয়েছে। নেক্সট হচ্ছে এই ব্যবস্থায় কি মনে করা হতো, বিশ্বের মোট সম্পদের পরিমাণ নির্দিষ্ট, তাই এক দেশের লাভ মানে অন্য দেশের কি ক্ষতি। তাহলে কি বলছে, এই ব্যবস্থার এই বাণিজ্যবাদের ক্ষেত্রে একটা বিষয় দিকে নজর রাখা হতো বা মনে করা হতো কি, যে বিশ্বের মোট সম্পদের যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট রয়েছে। তাহলে যদি কোনো একটা দেশের লাভ হয় তাহলে অপর কোনো একটা দেশের কিন্তু ক্ষতি হবে, এটা মূলত ধারণা করে নেওয়া হয়েছে। নেক্সট বলেছে যে জাতীয় শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অর্থনীতিকে একটি অস্ত্র হিসেবে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হতো। ঠিক আছে? তারপরে এবার দেখো, বাণিজ্যবাদ নিয়ে যেহেতু আলোচনা করছি, বাণিজ্যবাদের ধারণাটা ছিল এটাই যে এটা এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কি হচ্ছে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে সেখানে কিন্তু আমদানিটা আর কি যে সর্বনিম্ন এবং রপ্তানিটা সর্বোচ্চ কিন্তু করা হচ্ছে। ঠিক আছে? তো এবার বাণিজ্যবাদের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু মূল বা প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত কি রয়েছে দেখো, অনুকূল বাণিজ্য, অর্থাৎ রপ্তানি বৃদ্ধি এবং আমদানি হ্রাসের মাধ্যমে সর্বদা বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করার নীতি গ্রহণ করা হয়েছিল। তাহলে এই বাণিজ্যবাদের ক্ষেত্রে কি হলো, একটা নীতি গ্রহণ করা হলো, যেই নীতির মধ্যে দিয়ে কি হচ্ছে যে রপ্তানিটাকে হচ্ছে এখানে বৃদ্ধির কথা বলা হচ্ছে এবং আমদানিটা কিন্তু হ্রাসের কথা বলা হচ্ছে। তারপর রয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ কি হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্যের উপর সরকারের একটা কঠোর পরিমাণে নিয়ন্ত্রণ থাকছে, উচ্চ শুল্ক আরোপ এবং স্থানীয় শিল্পে ভর্তুকি প্রদান কিন্তু করছে। তারপরে বলেছে দেখো উপনিবেশ স্থাপন, অর্থাৎ সস্তা কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য একচেটিয়া বাজার তৈরি করতে কি করা হলো, উপনিবেশ স্থাপন করা হলো। তাহলে এই বাণিজ্যবাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, বেশ কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে, যেমন অনুকূল বাণিজ্য, রাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ থাকছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং উপনিবেশ স্থাপন করা হচ্ছে। তারপর রয়েছে সম্পদ ও ক্ষমতার সম্পর্ক। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অর্থনীতি এবং সামরিক শক্তি। বলেছে বাণিজ্যবাদীদের মতে, অর্থাৎ তারা এটা মনে করতেন বা তাদের এটা ধারণা ছিল যে একটা দেশের অর্থনৈতিক শক্তি সরাসরি নির্ভর করে তার সঞ্চিত সোনা ও রূপার পরিমাণের উপর। অর্থাৎ একটা দেশের যে অর্থনৈতিক শক্তি সেটা কিসের উপর নির্ভর করছে, সেটা নির্ভর করছে মূলত সেই দেশ কতটা পরিমাণের যে সোনা এবং রূপা আর কি
সঞ্চয় করে রাখছে সেটার ওপর। এই ধারণাটা যেটা ছিল সেটা মূলত কিন্তু বাণিজ্যবাদীদের মতে কিন্তু এই ধারণাটা ছিল। তারপরে বলেছে এই প্রচুর ধন সম্পদ একটি শক্তিশালী সেনাবাহিনী এবং নৌবাহিনী গড়ে তুলতে সাহায্য করে, যা দেশের বাণিজ্য পথ রক্ষা করে এবং নতুন ভূখণ্ড জয়ে সহায়তা করে। তাহলে কি হচ্ছে, এই যে সম্পদের কথা বললাম সেটা সোনা রূপার সম্পদই হতে পারে, তো কি হচ্ছে প্রচুর ধন সম্পদ কি করছে, একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে সাহায্য করছে, নৌবাহিনী গড়ে তুলতে সাহায্য করছে। এবং একটা দেশের যখন ভালো মানে সেনাবাহিনী প্রচুর সংখ্যক তৈরি হচ্ছে, নৌবাহিনী প্রচুর সংখ্যক তৈরি হচ্ছে, তখন কি হবে, দেশের বাণিজ্য পথটাকে কিন্তু রক্ষা করছে, তার সাথে সাথে নতুন ভূখণ্ড জয়ের ক্ষেত্রেও কিন্তু খানিকটা সহায়তা করছে। তারপরে বলেছে ফলস্বরূপ অর্থনীতি এবং সামরিক শক্তি একে অপরের পরিপূরক হিসেবে কিন্তু এক্ষেত্রে কাজ করে থাকছে। ঠিক আছে, নেক্সট বলেছে বাণিজ্যবাদ বনাম মুক্ত বাণিজ্য। এখানে কি বলেছে দেখো কিছু বৈশিষ্ট্য, যেমন বলেছে সম্পদের ধারণা, বাণিজ্যবাদের কি ক্ষেত্রে কি হচ্ছে নির্দিষ্ট ও সীমাবদ্ধ থাকছে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে কি হচ্ছে পরিবর্তন ও সৃষ্টি যোগ্য হচ্ছে। তারপরে রয়েছে সরকারি নীতি, কি হচ্ছে কঠোর নিয়ন্ত্রণ, উচ্চ শুল্ক, কোটা, এটা হচ্ছে বাণিজ্যবাদের ক্ষেত্রে। মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে কি হচ্ছে ন্যূনতম হস্তক্ষেপ, শুল্ক মুক্ত বাণিজ্য। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো বাণিজ্যের লক্ষ্য, বাণিজ্যবাদের কি হচ্ছে সর্বাধিক রপ্তানি, সোনা সঞ্চয়। এক্ষেত্রে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি, সম্পদের সুষম বন্টন। নেক্সট হচ্ছে শিল্পের প্রকৃতি, এখানে বাণিজ্যবাদের ক্ষেত্রে বলেছে একচেটিয়া আধিপত্যের কথা, ঠিক আছে মনোপলি, এবং মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ কম্পিটিটিভ যে বাজার রয়েছে সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু মূল লক্ষ্য করা যায় যে বাণিজ্যবাদের ক্ষেত্রে অর্থাৎ মার্কেন্টাইলিজম এবং মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ ফ্রি ট্রেডের ক্ষেত্রে। আচ্ছা, তারপর রয়েছে ঐতিহাসিক বিকাশ এবং পতন। এই যে বাণিজ্যবাদটা রয়েছে, ঠিক আছে, এটার কিছু ঐতিহাসিক বিকাশটা কি করে হলো দেখো। প্রথমত এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে যে 1600 শতক, বলেছে ভৌগোলিক আবিষ্কার, নতুন বাণিজ্য পথের সন্ধান, ইউরোপীয় দেশগুলির মধ্যে সম্পদের প্রতিযোগিতা শুরু হলো। কি হলো, এটা হলো 1600 শতকের দিক থেকে। তারপরে 1600 শতক থেকে কি হচ্ছে যাচ্ছি যে 1700 শতকে, এখানে কি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বৃহৎ একচেটিয়া বাণিজ্য সংস্থার এবং হচ্ছে যে উত্থান ও যে ঔপনিবেশিক বিস্তৃতি। তাহলে 1600 শতকে যেমন ছিল, 1700 শতকে গিয়ে কিন্তু একটু পরিবর্তন ঘটলো। তখন কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো যে বৃহৎ একটা একচেটিয়া বাণিজ্য সংস্থার উত্থান হলো, তার সাথে সাথে ঔপনিবেশিক বিস্তৃতি লাভ করলো। তারপরে হচ্ছে 1700 শতক থেকে আসলাম 1800 শতকে। এখানে কি হচ্ছে 1776 সালে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস প্রকাশ হলো, যা বাণিজ্যবাদের তীব্র সমালোচনা করেছিল। তাহলে কি হলো, 1700 শতক থেকে আবার 1800 শতকে গিয়ে একটু আরেকটু চেঞ্জেস আসলো। কেমন আসলো, অ্যাডাম স্মিথের যে ওয়েলথ অফ নেশনস যেটা রয়েছে সেটা যখন প্রকাশ হলো, সেটা কি করলো বাণিজ্যবাদকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করলো। নেক্সট হচ্ছে যে 1800 শতক থেকে তারপরে হচ্ছে 1900 শতক। এখানে কি রয়েছে দেখো, বলেছে শিল্প বিপ্লবের প্রসার এবং মুক্ত বাণিজ্য বা যেটাকে ফ্রি ট্রেড বলা হচ্ছে, সেটার নীতির উত্থানের ফলে বাণিজ্যবাদের কিন্তু চূড়ান্ত পতন ঘটলো। প্রথমত শিল্প বিপ্লবের প্রসারটা শুরু হলো, দেন হচ্ছে যে এই যে মুক্ত বাণিজ্যের যে প্রসারটা হলো বা মুক্ত বাণিজ্য নীতির যে উত্থান, এটার ফলে কি হলো বাণিজ্যবাদের কিন্তু একটা পতন ঘটলো। ঠিক আছে, এটার কিন্তু পতন হয়ে গেল লাস্ট অব্দি। তাহলে 1600 শতকে যে বাণিজ্য পথের একটা সন্ধানটা শুরু হলো, বাণিজ্যবাদের একটা মানে বিস্তার লাভ করতে শুরু করলো, বিস্তৃতি ঘটলো। আর 1700 শতকে গিয়ে একটু পরিবর্তন ঘটলো, 1800 শতকে গিয়ে আরো পরিবর্তন ঘটলো, এবং 19 শতকে গিয়ে কি দেখা গেল, একেবারে এই মুক্ত বাণিজ্য নীতির যে উত্থানের পর কি হলো, বাণিজ্যবাদের কিন্তু পতন ঘটে গেল। ঠিক আছে, তাহলে বাণিজ্যবাদ বলতে কি বুঝিয়ে থাকে সংক্ষেপে বা যে সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করলাম কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।